তার বেঁচে থাকার কোনো অর্থ নাই এখন আর, মিনিংলেস। ওনাদের দলের উচিত হবে কোনো ব্যক্তিকে না বাঁচিয়ে, কোনো ক্রিমিনালকে না বাঁচিয়ে, যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, দলটা যাতে থাকে। একটা বিপ্লবের পর্বে বিপ্লবী কাজ করতে হয়, একটা বিপ্লবের পরে গণতন্ত্র চলে না, এটা উনি ভালো বলতে পারবেন। একটা বিপ্লবের পরে বিপ্লবী কাজ চলে, একটা বিপ্লবের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি গদাই লস্করি চাল দিয়ে আপনি সংস্কার করবেন, অ্যাবসার্ড, অসম্ভব। শেখ হাসিনার রেজিমটা, ওনাকে ফ্যাসিস্ট বলেন, আমরা সবাই বলি ফ্যাসিস্ট, মানে এটা একটা জাতীয় পার্টি বলে না, যদি না না বলে, জাতীয় পার্টিও বলে, সবাই বলে কম বেশ, জাতীয় পার্টি বেশি বলে, কিন্তু ওদের সাথে থাকার কারণে জাতীয় পার্টির উচ্চারণটা শোনা যায় না। যেটা বলবো সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক ফ্যাসিস্ট তো আমরা দেখেছি, শেখ হাসিনা আজকে আমরা খুব মেনে নিতাম। আপনার বিশ্বাসযোগ্যতা বা বাস্তবায়ন যোগ্যতা নিয়ে আমি বলতে চাইব, সেটা হচ্ছে আমরা অনেক বেনিভোলেন্ট ডিক্টেটরের নাম শুনছি, পৃথিবীতে আছে, এরা পৃথিবীতে এদের কীর্তি যুগ যুগ ধরে থাকবে, তার ডিক্টেটরশিপের জন্য। কি কারণে? বেনিভোলেন্সের জন্য, জনকল্যাণমুখী ডিক্টেটরের জন্য সে বেঁচে থাকবে। কিন্তু শেখ হাসিনা যেটা বাদলভাই বলছিলেন, চমৎকার বলছিলেন, একটা নিকৃষ্ট মানের ডিক্টেটর ছিলেন, একটা নিকৃষ্ট মানের অথরিটারিয়ান ছিলেন, একটা নিকৃষ্ট মানের আপনার ফ্যাসিস্ট ছিলেন। সেটা কিরকম? একটা ডিক্টেটর, যারা বেনিভোলেন্ট ডিক্টেটর, ডেফিনিশনটাই সব ধরনের ডেফিনিশন চেঞ্জ করে, সেই ব্যক্তি তার তো বিচারের আগেই, এই যে একটা লিগ্যালিটি দেওয়া হয়েছে, এটার আগেই তোমার বিচার হয়ে গেছে। শি ফ্লেড দ্য কান্ট্রি। একটা 18 বছরের শাসন দুর্দণ্ড প্রতাপে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যার আঙ্গুলি হেলনে সবকিছু হতো, তিনি কিনা মানে কয়েক ঘন্টার মধ্যে তাকে তল্পিতল পা গুটিয়ে তাকে দেশ ত্যাগ করতেছে, তার বিচার তখনই হয়ে গেছে, জনগণ তার রায় দিয়ে দিয়েছে। সুতরাং এটা বাস্তবায়ন হয়ে গেছে। আমি মনে করি না তার বেঁচে থাকার কোনো অর্থ নাই এখন আর, মিনিংলেস। সেই ইতিহাসে মানুষ মরে যায় তার কীর্তি রেখে যাওয়ার জন্য, তার সে কীর্তি রাখতে পারলো না সে। আজকে সে যদি কিছু ভালো কাজও করতো, তারা অনেক ভালো কাজ আছে হয়তো। উনি এমন একটা ডিক্টেটর ছিলেন, আপনি এই তৃতীয় বিশ্বের প্রশাসকরা, রাষ্ট্র যারা চালান, তারা জানেন এলিট শ্রেণীকে সবাইকে দিয়ে থুয়ে খাইতে হয়। এটা আমাদের তৃতীয় বিশ্বের বডি পলিটিক্সের নেচার। উনি এমন একটা ছিলেন, উনি ওনার দল ছাড়া আর কাউকেই উনি ফেভার করতেন না, প্রশ্রয় দিতেন না, আশ্রয় দিতেন না, এবং কোনোভাবেই তাদের কথা শুনতেন না, হিয়ারিংও দিতেন না। এই যে এলিট শ্রেণীটা বিক্ষুব্ধ ওনার বিরুদ্ধে হয়েছে, ওনার বিরুদ্ধে যতটা না বিক্ষুব্ধ হয়েছে সাধারণ জনগণ, তার সাথে বিক্ষুব্ধ হয়েছে এই এলিট শ্রেণী। কারণ পাওয়ার লাইজ উইথ দিস ক্লাস। তৃতীয় বিশ্বের পাওয়ার থাকে কার কাছে? পাওয়ার থেকে একদম জনগণের কাছে থাকে না, জনগণ এদের মাধ্যমে এক্সারসাইজ করে মাত্র। ঠিক আছে, এই পাওয়ারটা জনগণ, এই মানে এই এলিট শ্রেণীরা এই যে যন্ত্রণাটাকে তারা মানে ক্যাপিটালাইজ করতে পারছে। আপনার কথা আমি বলি যে উনি বাস্তবায়নযোগ্য, উনি বাস্তবায়ন হয়ে গেছে, ওনার শাস্তি হয়ে গেছে। ওনাদের দলের উচিত হবে এখন, আমি বলি ওনাদের দলের উচিত হবে কোনো ব্যক্তিকে না বাঁচিয়ে, কোনো ক্রিমিনালকে না বাঁচিয়ে, যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, দলটা যাতে থাকে। আমি জানি না আমাদের দেশের কালচারটা কেন এখনো হচ্ছে না, কেন বোঝাতে হচ্ছে না যে আওয়ামী লীগ একটা পুরানো দল, আর কিছু না হোক প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়েছে এই দলটার। এই দলটার সবাই তো খারাপ না, অনেকে খারাপ হইতে পারে। এদের জন্য আপনি নেতৃস্থানীয় লোকদের জন্য এই দলটাকে আপনার যারা নিরীহ নিরপরাধ লোক আছে তাদেরকে শাস্তি দেওয়ার কোনো অর্থ হয় না। এটা ঠিক হবে না, কারণ একটা রাজনৈতিক দল তৈরি হইতে দীর্ঘ পথ পরিক্রমা লাগে। এটার প্রমাণ হচ্ছে সাম্প্রতিক সময়ে ব্যাঙের ছাতার মতো অসংখ্য দল গজে উঠছে। দল হয়ে কি লাভ হবে? দল তো জনগণের মেসেজটাকে নিতে হবে, জনগণের মেসেজটাকে আত্মস্থ করতে হবে। আত্মস্থ করতে অনেক টাইম লাগে, অনেক ইতিহাসের বাঁক বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী সেগমেন্টে বলবো। কিন্তু আপনার কাছে সরাসরি প্রশ্ন হলো যে আসলে বাস্তবায়ন যোগ্য কি না, এটা নিয়ে একটা প্রশ্ন আসছে। এর মধ্যে ফ্যাক্টরগুলি হলো ভারত ফ্যাক্টর, আন্তর্জাতিক কমিউনিটি ফ্যাক্টর, এবং এমনত করে হেগ, যেটা নেদারল্যান্ডসের এতে, এবং কতটুকু আসলে এই রায়কে সঙ্গে নিয়ে সামনের পথগুলো চলতে পারবে বর্তমান সরকার থেকে পরবর্তী সরকার,
নাকি আসলে শেখ হাসিনার আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার কোনো সম্ভাবনা আপনি দেখেন? আপনি তো যেটা বলছেন যে এই ক্ষেত্রে তো অনেক বিদেশি ফ্যাক্টর কাজ করতেছে, কাজ করবে। এই সরকার আসার পরে আপনি এই বিচার প্রক্রিয়াটা বা রাষ্ট্র পরিচালনার যে ধরনটা আমরা লক্ষ্য করছি দেশে এবং দেশের বাইরে, বিড়াল প্রথম রাতে মারতে হয়, বিড়াল প্রথম রাত্রে না পারলে এটা ঘাড়ে উঠে বসে থাকবে। এরকম একটা বিপ্লব এবং আপরাইজিং আপহিভালের পরে কতগুলো কাজ প্রথম 3-4 মাসে করে ফেলতে হয়। তার মধ্যে এটা একটা নির্বাচন, একটা সংস্কার, একটা তখন আপনি ওইসব একটা বিপ্লবের পরে বিপ্লবী কাজ করতে হয়। একটা বিপ্লবের পরে গণতন্ত্র চলে না, এটা উনি ভালো বলতে পারবেন। একটা বিপ্লবের পরে বিপ্লবী কাজ চলে, একটা বিপ্লবের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি গদাই লস্করি চাল দিয়ে আপনি সংস্কার করবেন, অ্যাবসার্ড, অসম্ভব। আপনি তখন আবার কিছুক্ষণ ফর দ্য টাইম বিং, শর্ট টাইম, কারণ জাতি তখন তৈরি থাকে, জাতি তখন তৈরি থাকে ওটাকে নেওয়ার জন্য। তখন আপনি যদি ওই মানে তথাকথিত পশ্চিমা গণতন্ত্র দিয়ে সংস্কার করতে চান, পশ্চিমা গণতন্ত্র দিয়ে বিচার করতে চান, তখন ধীরে ধীরে যেটার এই সরকার যেটা ফেস করতেছে এখন, এই সরকার লেজে গোবরে করে ফেলে এখন কোনোটাই সমাধান করতে পারতেছে না। এখন শেষ পর্যন্ত তার ওই বিএনপি যেটা বলে যে নির্বাচনটা দিয়ে দিলে এখন ওদিকে চলে গেছে, ওদিকে চলে অলরেডি জাতির অনেক ক্ষতি হয়ে গেছে। একটা জাতি 54 বছরে কয়বার বিপ্লব করছে বলুন তো? একটা বিপ্লব, একটা জাতি একটা বিপ্লব এফোর্ড করতে পারে না। থার্ড ওয়ার্ল্ডের মতো একটা দেশে, বাংলাদেশ একটা গরিব দেশ, একটা বিপ্লব মানে কি? আমি এক সেকেন্ড, একটা বিপ্লব মানে মেসাকার, একটা বিপ্লব মানে ব্লাড শেড, একটা বিপ্লব মানে রক্ত বন্যা, একটা বিপ্লব মানে ডিসপ্লেসমেন্ট, একটা বিপ্লব মানে স্টারভেশন, একটা বিপ্লব মানে দুর্ভিক্ষ, একটা বিপ্লব মানে অনেক কিছু। আপনি কি প্রতি 1 দশকে বিপ্লব করবেন? আজকে আমি পত্রিকায় দেখছিলাম, আমার মনে হচ্ছে যেন আমরা ফেল্ড স্টেটে এখনো ঘুরপাক খাচ্ছি। এতবার বিপ্লব করতেছি, 90 সালে একবার আমাদেরকে তাড়াইলো, এই মানুষ ভাবলো যে এই বুঝি গণতন্ত্র আসিল, বুঝি অধরায় রয়ে গেল। না, এই গণতন্ত্র নিয়ে আমরা দ্বিতীয় সেগমেন্টে খুব বেশ ইন ডিটেইল আলোচনা করব। আমি আসছি ইন্টারেস্টিং আলোচনা করে আমরা দ্বিতীয় সেগমেন্টে করবো। জি জনাব মিসবাহ মোশাররফ হোসেন, আমি শেখ হাসিনার রায় নিয়ে কথা বলতে চাই, আপনার প্রতিক্রিয়া। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আমরা পৃথিবীতে প্রচণ্ড শক্তিধর অনেক রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিদের দেখেছি। এটা শুধুমাত্র সমকালীন পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানে বা ইতিহাসের আলোকে নয়। আমরা যদি দেখি সেই আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টির শুরু থেকে পর্যায়ক্রমে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের সময় তাদের প্রতিপক্ষ এরকম ফিরআউন, নমরুদ, এরকম আরো অনেকে এর থেকেও আরো শক্তিশালী ছিল। তো তাদেরকে কিন্তু একটা পর্যায়ে যেয়ে থেমে যেতে হয়েছে।